Ladies and gentlemen, welcome to PRC Foundation. আজকে আমরা ওয়াল্ট হুইটম্যান আমেরিকান একজন পোয়েট এই ওয়াল্ট হুইটম্যানের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তো গাইস, এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা হচ্ছে ডিসকাস ওয়াল্ট হুইটম্যান অ্যাজ এ মিস্টিক পোয়েট। ওয়াল্ট হুইটম্যানকে কেন আমরা মিস্টিক কবি বলবো? তো ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন তোমাদেরকে জানাতে চাই। সেগুলো হলো যে ওয়াল্ট হুইটম্যানের লাইফ ডিউরেশন হচ্ছে 1819 টু 1892, অর্থাৎ 1819 সাল থেকে 1892 সাল পর্যন্ত। তো গাইস, এর যদি লিটারি ওয়ার্ক বা টাইম ডিউরেশনটা তুমি হিসাব করো, তাহলে ইংলিশ লিটারেচারের যে পিরিয়ডিক ডিভিশন আছে সেখানে কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ড হয়, বাট ওয়াল্ট হুইটম্যানকে কিন্তু অ্যাট দ্য সেম টাইম মডার্ন পোয়েট বলা হয়ে থাকে। এবং ক্রিটিকদের মতে ওয়াল্ট হুইটম্যান হচ্ছে ফাদার অফ মডার্নিজম। এটা একটা বিষয়, মানে নিউ টার্ম অফ ফাদার অফ মডার্নিজম। এবং ওয়াল্ট হুইটম্যান হচ্ছে একজন ডেমোক্রেটিক পোয়েট, তিনি একজন এলিজি রাইটার। তার মানে দেখো কতগুলো পয়েন্ট, তাকে মডার্ন পোয়েট বলতে পারছি আমরা, তাকে মিস্টিক পোয়েট বলতে পারছি, তাকে ডেমোক্রেটিক পোয়েট বলতে পারছি, তাকে আমরা এলিজি রাইটারও বলতে পারছি। তাহলে কিন্তু আমরা ওয়াল্ট হুইটম্যানকে একাধারে অনেকগুলো টাইটেল পাচ্ছি তার। এবং গাইজ বলে রাখি যে ওয়াল্ট হুইটম্যানের উপরে যতগুলো কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস থাকবে, তোমরা দেখে নেবে। তো ওয়াল্ট হুইটম্যান যে বিখ্যাত কবিতাগুলো লিখেছেন তার মধ্যে হচ্ছে ব্রুকলিন ফেরি, তারপর হচ্ছে সংস অফ মাইসেলফ, তারপর হচ্ছে when lilacs lost in the doorward boomed, তারপর হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এই ধরনের। এবং হচ্ছে লিভস অফ গ্রাস, এই কবিতাগুলো হচ্ছে খুব বিখ্যাত কবিতা ওয়াল্ট হুইটম্যানের। এবং এই তাকে আমরা মিস্টিক হিসেবে আজকে যে তার সম্পর্কে কথা বলবো সেই বিষয়টা নিয়ে গাইস আলোচনাটা শুরু করতে চাই আমি একটা সেন্টেন্সের মাধ্যমে। সে সেন্টেন্সটা হচ্ছে a strong note of mysticism runs through the bulk of Whitman's poetry. এই হুইটম্যানস পোয়েট্রির মধ্যে যে বাল্ক বলতে কি বিশাল আকৃতিতে, BULK বাল্ক, এই বাল্ক মানে হচ্ছে বিশাল আকৃতিতে, অর্থাৎ ওয়াল্ট হুইটম্যানের কবিতার মধ্যে আমরা বিশাল আকৃতিতে মিস্টিসিজম পেয়ে থাকি। তো যথারীতি পয়েন্ট আউট করে আমরা ডিসকাস করব। তো ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হলো যে হুইটম্যান সিজ মিস্টিসিজম ফ্রম হোয়াইট পার্সপেক্টিভ। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। তার মানে হুইটম্যান যে মিস্টিসিজমকে একটা দৃষ্টিকোণ থেকে দেখেনি, হোয়াইট পার্সপেক্টিভ থেকে দেখেছে। সাধারণত মিস্টিসিজম বলতে বোঝানো হয় হচ্ছে স্পিরিচুয়াল কোয়েস্ট ফর দ্য ইউনিয়ন উইথ গড, ঈশ্বরের সাথে একাত্ম হওয়ার জন্য যে স্পিরিচুয়াল কোয়েস্ট, সেটাকেই মিস্টিসিজম বলা হয়ে থাকে। এবং এই ওয়াল্ট হুইটম্যান এখানে কি করছে, সে বলছে যে এটা ঠিক আছে, শুধু স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকেই আমরা মিস্টিসিজমকে পাবো না, বরং ওয়াইড পার্সপেক্টিভ থেকে। পার্সপেক্টিভ শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি বা দিক, বিস্তৃত দিক থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে আমরা মিস্টিসিজমকে পাবো। এবং ওয়াল্ট হুইটম্যান তার কবিতাগুলোতে, যেমন when lilacs lost in the doorway boomed, এই কবিতাটাতেও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মিস্টিসিজমকে রিপ্রেজেন্ট করেছেন। তারপরে সংস অফ মাইসেলফ, এখান থেকেও রিপ্রেজেন্ট করেছেন। এইভাবে তিনি মিস্টিসিজমকে রিপ্রেজেন্ট করেছেন। তবে বেসিক্যালি আজকে আলোচনাটা মূল ফোকাস থাকবে when lilacs lost at the doorway boomed এর উপরে। তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট হিসাবে যে ওয়াল্ট হুইটম্যানকে মিস্টিক পোয়েট হিসাবে কোনটা বলতে পারছি গাইস, সেটা হলো যে ওয়াল্ট হুইটম্যান মিস্টিসিজমকে ওয়াইড পার্সপেক্টিভ থেকে দেখেছেন। এবং তিনি when lilacs lost in the doorway boomed, এই কবিতাটার মধ্যে অনগোয়িং যে প্যারাগ্রাফসগুলো আছে সেগুলোতে অনেকভাবে এই যে আব্রাহাম লিঙ্কনের যে কফিন বহনকারী যে ট্রেনটা যে জার্নি করছে, সেই জার্নির মাধ্যমে এই জিনিসগুলোকে ফুটিয়ে তুলেছেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গাইস, মিস্টিক ইউনিয়ন অফ ইন্ডিভিজুয়াল বডি অ্যান্ড সোল। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ সাধারণ চিন্তাধারাতে এটা ভাবা হয় মিস্টিসিজমের জন্য মানুষের আত্মার প্রয়োজন হয়, শরীরের প্রয়োজন হয় না। বাট ওয়াল্ট হুইটম্যানের মতে হচ্ছে এই দুইটাই, আত্মা এবং শরীর, মিস্টিসিজমের জন্য একেবারে এক সত্তা, দুইটাকে আমরা আলাদাভাবে কখনোই দেখতে পারি না। সাধারণত মিস্টিসিজমের ধারণাটা হচ্ছে যে আত্মিক বিষয়, শারীরিক বিষয় না। বাট ওয়াল্ট হুইটম্যান কি বলছে, মিস্টিক ইউনিয়ন অফ ইন্ডিভিজুয়াল বডি অ্যান্ড সোল, মানে মানুষের আত্মা এবং শরীরের একসাথে মিশ্রণ যখন হবে
তখনই ঈশ্বরের সন্ধানটা পাওয়া যাবে। এখানে পয়েন্টটা দেখো যে কিভাবে সে এটা বলছে, এটা বলার পিছনে তার কারণটা কি। তার মতামতটা হচ্ছে এইটা যে শরীরকে বাদ দিয়ে আত্মা কখনো মিস্টিসিজম বা ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারে না। আবার যদি শুধু আত্মার উপরে যদি আমরা যদি বিষয়টাকে জোর দিই তাহলে যেমন যেতে পারবে না, আবার মানে শরীর যদি না থাকে তাহলে তো আত্মার থাকার জায়গা নেই, আর আত্মা যদি না থাকে তাহলে শরীরটা হচ্ছে মৃত। এজন্য ওয়াল্ট হুইটম্যানের কনসেপশন হচ্ছে যে ইন্ডিভিজুয়াল বডি অ্যান্ড সোল এই দুইটাই প্রয়োজন হচ্ছে মিস্টিক ইউনিয়নের জন্য, ঈশ্বরের সাথে তার সান্নিধ্য পাওয়ার জন্য। তো গাইজ এখানে বলে রাখি একটা বিষয় যে এই নোটটা তোমরা কালেক্ট করার জন্য যে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে, অথবা নোট কালেক্ট করার জন্য তোমরা আমাদের যে অনলাইনে যে নাম্বার দেওয়া আছে সেটার মাধ্যমেও যোগাযোগ করতে পারবে। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার, এই লেকচারটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যেন সেও সমভাবে উপকৃত হতে পারে। আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবে, ভালো না লাগলে প্রচুর পরিমাণে ডিসলাইক দিবে। ওকে, তাহলে সেকেন্ড পয়েন্ট যেটা পেলাম আমরা সেটা হচ্ছে যে ওয়াল্ট হুইটম্যান এটা বলছেন যে মিস্টিসিজমের জন্য শুধু আত্মিক যে ধ্যান বা প্রেয়ার এটা একমাত্র বিষয় না। আসলে মানুষের আর আত্মা এবং শরীর যদি দুইটা একসাথে কাজ করে তাহলেই সেটাকে বেস্ট লেভেল অফ মিস্টিসিজমে পৌঁছানো সম্ভবপর হবে। এবং এটা তিনি ওয়েন লিলাক্স লাস্ট অ্যাট দ্য ডোরিয়ার বুন্ড এটার মাধ্যমে বুঝিয়েছে। ম্যানহ্যাটন হচ্ছে তার যে একটা উৎকৃষ্ট জায়গা ইউএসএ তার জন্য, সেখানকার যে মিস্টিক আউটার অ্যাপিয়ারেন্স দেখেছেন সেগুলোর মাধ্যমে কিন্তু তিনি প্রমাণ কিন্তু দিয়েছেন, এবং শরীর এবং আত্মার যে অস্তিত্ব মিস্টিসিজমের জন্য একচ্ছত্র সেটা কিন্তু তিনি উপস্থাপন করেছেন এই কবিতাটাতে। নেক্সট পয়েন্ট গাইস, মিস্টিক কনসেপশন অন থিংস অ্যান্ড বিংস। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। থিংস অ্যান্ড বিংস বলতে মানব জাতির সাথে প্রকৃতির সব কিছুর কিভাবে সম্পর্ক রয়েছে এটা তিনি দেখিয়েছেন। তিনি এটা বলেছেন, ওয়াল্ট হুইটম্যান এটা বলেছেন তার লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার বুন্ড এই কবিতাটা তো বলেছেন, তবে উৎকৃষ্টভাবে আমরা বলতে পারি যে ক্রসিং ব্রুকলিন ফেরি এই কবিতাটাতে তিনি আরো গভীরভাবে বলেছেন যে প্রকৃতির সব কিছু এবং মানুষ এরা আলাদা আলাদা মনে হলেও আসলে এরা আলাদা আলাদা না। আর এই জিনিসটাকে কিন্তু বিজ্ঞান বর্তমানে প্রমাণ করেছেন বায়োডাইভার্সিটির মাধ্যমে। দেখো এটা কিন্তু কি বলবে, শুধু মিস্টিক কনসেপশনই না, এটা কিন্তু একটা সায়েন্টিফিক কনসেপশন যে বায়োডাইভার্সিটির মাধ্যমে এটা কিন্তু প্রমাণিত হচ্ছে। বায়োডাইভার্সিটি বলতে কি বুঝি আমরা? বায়োডাইভার্সিটি বলতে যে প্রাণীকুলের যে নিধন বা যে প্রাণীকুল যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানব সমাজ থেকে, আর এর কারণে প্রাকৃতিক দুর্যোগ আসছে এবং এর কারণে বিভিন্ন ধরনের ফ্যাক্ট তৈরি হচ্ছে। তার মানে এটা বোঝাচ্ছে যে ঈশ্বর এই পৃথিবীতে, প্যান্থিস্টরা কিভাবে দেখাইছে মিস্টিসিজমকে যে প্রকৃতির প্রত্যেকটা জিনিসের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব আমরা খুঁজে পাবো। দিস ইজ প্যান্থিস্ট থিওরি। বাট ওয়াল্ট হুইটম্যানের থিওরিটা হচ্ছে কি কসমিক কনসাসনেস। এই থিওরিটাকে ওয়াননেস অফ অল বলেছে, সবগুলোই হচ্ছে একসাথে গাঁথা, আর এটাকে সায়েন্টিফিক ভাষায় বলা হয়েছে কসমিক কনসাসনেস। তাহলে এখান থেকে আমরা বিষয়টা কি পাচ্ছি যে তিনি বলছেন যে প্রকৃতি মানুষের থেকে আলাদা মনে হলে প্রকৃতি আলাদা না, এই সমুদ্র মানুষের থেকে আলাদা না, এই আকাশ মানুষের থেকে আলাদা না, এই বাতাস যা কিছু আছে সবগুলোই মানুষের সাথে সম্পৃক্ত এবং মানুষও প্রকৃতির সাথে সম্পৃক্ত। আর এইভাবেই তিনি এই সব কিছুর একতা ওয়াননেস ডিসক্রিপশন করার মাধ্যমে, ইলাস্ট্রেট করার মাধ্যমে ঈশ্বরের একেশ্বরবাদকে তিনি ঘোষণা করছেন। যদিও তার জীবনী থেকে ক্রিটিকরা এটা অনেকেই মন্তব্য করে, তার যারা হেটার আছে, যে ওয়াল্ট হুইটম্যান ছিল একজন হোমোসেক্সুয়াল বিলিভ পারসন, তার চারিত্রিক গুণাবলী ভালো ছিল না। আসলে এগুলো তো ব্যক্তির পার্সোনালিটির বিষয়, তার ব্যক্তিগত অ্যাফেয়ারের ক্ষেত্রে এখন কিভাবে ছিল এটা তো আমরা জানতে পারি না। বাট তার কবিতার ডিসক্রিপশন থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে সব কিছুর একতা বর্ণনা করার মাধ্যমে কিন্তু ওয়াল্ট হুইটম্যান ঈশ্বরের একশ্বরবাদকে কিন্তু তিনি ঘোষণা করছেন। তাহলে এই পয়েন্টটা ক্রসিং ব্রুকলিন ফেরি থেকে আমরা এটাকে রেফারেন্স করতে পারি, তবে হোয়েন লাইলাক্স লাস্ট এট দ্য ডোরিয়ার বুন্ড থেকেও পারি, সংস অফ মাইসেলফ থেকেও পারি। সংস অফ মাইসেলফ বলতে আই, ইউ, মি, উই, দ্যাট মিনস সব কিছুকে, হি, শি যা কিছু আছে এভরিথিং সবগুলোকে ইউনাইটেড করেছেন।
তাহলে এই যে মিস্টিক কনসেপশন অন থিংস অ্যান্ড বিংস, এটাকে ক্রিটিকরা কি বলেছে? এক গ্রুপ ক্রিটিক বলেছে হচ্ছে ওয়াননেস অফ অল, আর আরেক গ্রুপ ক্রিটিক কি বলেছে? কসমিক কনসাসনেস অফ ওয়াল্ট হুইটম্যান। আর এটা বর্তমান পরিস্থিতিতে বায়োডাইভার্সিটির মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়। নেক্সট পয়েন্ট গাইস, ডিপ ডিপিকশন অফ ডেথ। মৃত্যুকে তিনি গভীরভাবে কিন্তু পর্যালোচনা করেছেন। ওয়াল্ট হুইটম্যান মৃত্যুর মাধ্যমে শুধু ইমর্টালিটির কনসেপশনটাই বলেননি, বরং কি বলেছে? যে মৃত্যু, যারা হচ্ছে মিস্টিক বিলিভার, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। এবং মৃত্যু হচ্ছে কি? মৃত্যু ভয় পাওয়ার কিছু না, বরং মৃত্যু হচ্ছে মায়ের মতো, মায়ের সাথে কম্পেয়ার করেছেন। আর মায়ের মতো এই পয়েন্টটা দ্বারা তিনি এটা বুঝিয়েছেন যে মৃত্যুর মাধ্যমে একজন মানুষ এই পৃথিবীর সাফারিংস অ্যান্ড ট্রিবুলেশনস, অর্থাৎ যত ভোগান্তি এবং দুশ্চিন্তা রয়েছে সেগুলো থেকে মুক্তি পেয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে যেটা পাই যে এই যে কবিতাটা লিরিক্স লাস্ট এট দ্য ডোরিয়ার বোন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এই দুইটা কবিতাতে কিন্তু ওয়াল্ট হুইটম্যান কি করেছে? আব্রাহাম লিঙ্কনের অ্যাসিসিনেশন, হত্যাকাণ্ড, তাকে যে হত্যা করেছিল সেটা বর্ণনা করেছেন। বলতো আব্রাহাম লিঙ্কনকে যে হত্যা করেছিল তার নাম কি? 3 সেকেন্ডস ফর ইউ। ওকে, যারা পেয়েছো তাদেরকে ধন্যবাদ, না পারলে সুন্দরভাবে শুনে নাও। উইলকিস বুথ, আব্রাহাম লিঙ্কনকে হত্যা করেছিল উইলকিস বুথ নামে একজন ভাড়াটে খুনি, সে কিন্তু হত্যা করেছিল, প্রফেশনাল কিলার। ওকে, তো আব্রাহাম লিঙ্কনের এই মৃত্যুর বর্ণনার মাধ্যমে সে কিন্তু এই যে মৃত্যুটাকে কি কি বলছে, যে মৃত্যু হচ্ছে আমার লিডার ঘুমাচ্ছে, ডেস্কের উপরে সে ঘুমাচ্ছে, ভ্যাজেল ডেস্কের উপরে সে ঘুমাচ্ছে, সে পৃথিবী থেকে মুক্ত, কারণ বহুত কষ্ট করেছে এই যে ওয়ার যখন চলছিল, সিভিল ওয়ার সেই সময়, এবং তার জাহাজ, তার রণতরী, প্রত্যেকটা পদে পদে, দ্যাট মিনস এভরি র্যাক, প্রত্যেকটা পদে পদে বাধাপ্রাপ্ত হয়েছে, ওয়েদার্ড, বাট আজকে সে পৃথিবী থেকে সমস্ত দুশ্চিন্তা থেকে আজকে মুক্ত হয়ে গেল। তাহলে ওয়াল্ট হুইটম্যান কিন্তু মৃত্যুর মাধ্যমে ইমর্টালিটিটাকে দেখায়নি, বেসিক্যালি মৃত্যুর মাধ্যমে তার মিস্টিক কনসেপশনটা আরো বেশি তীব্র করেছে। আর সেই তীব্র কনসেপশন যেটা, সেটা হলো যে এই মিস্টিসিজম মানে মৃত্যুর মাধ্যমে মানুষ এই পৃথিবীর যাবতীয় ভোগান্তি এবং দুশ্চিন্তা থেকে কিন্তু মুক্তি পায়, এটা হচ্ছে একটা ব্যাপার। তো গাইজ, এখানে ব্যাপার হচ্ছে এর মানে এই না যে কোনো ধরনের মৃত্যু থেকে, ভোগান্তি থেকে দূরে চলে যাওয়া যাবে, আত্মহত্যা কখনো করা যাবে না। অনলি ফর ন্যাচারাল ডেথ অ্যান্ড কিলিং, ন্যাচারাল ডেথ অ্যান্ড কিলিং মানে এক কথায় সুইসাইডাল অ্যাটেম্প ছাড়া সকল ধরনের মৃত্যু। আবার ভুল বোঝার কোনো অবকাশ নাই। এটা বলছে যে ওয়াল্ট হুইটম্যান এটা বলছে তাহলে এরকম হয়, নো, ইটস নট লাইক দ্যাট। তিনি এটা বুঝিয়েছেন যে হত্যার মাধ্যমে যে মৃত্যুটা হয়, অ্যাক্সিডেন্টের মাধ্যমে যে মৃত্যুটা হয়, এবং ন্যাচারাল যে ডেথটা হয়, সেই ডেথটা হচ্ছে মায়ের মতো, এবং এটা পৃথিবীর সমস্ত ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দিয়ে থাকে। লাস্ট পয়েন্ট হিসেবে আমরা যেটা নিব গাইস, সেটা হচ্ছে মিস্টিক লাভ ফর নেচার। ওয়াল্ট হুইটম্যানের মধ্যে মিস্টিক লাভ ফর নেচার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি বলছেন যে আমি যখন আমার এই বেলাভেড লিডারের মৃত্যুতে যখন শোক করছিলাম, তখন আমার সাথে সাথে হার্মিট থ্রশ, যে একটা পাখির নাম উল্লেখ করেছেন, যেটা এটা উত্তর আমেরিকার একটা পাখি, সেই পাখিটা আমার সাথে শোক করছিল। এবং তিনি এটা বোঝাচ্ছেন যে এই পাখির যে শোক, এই গানটা হচ্ছে কবির দুঃখের সাথে সিমিলার। এভাবে তিনি লিল্যাক্সকে সিম্বল অফ লাভ হিসাবে প্রকাশ করেছেন। এখানে সিম্বল অফ লাভ হিসাবে প্রকাশ করার মাধ্যমে তিনি আব্রাহাম লিঙ্কনকে যেভাবে সম্মানিত করেছেন, অনুরূপভাবে ঈশ্বরের সাথে সেই আত্মিক ভালোবাসার কথাটাও কিন্তু ডিক্লেয়ার করেছেন। এই ডেসক্রিপশনগুলোই তুমি যদি সুন্দরভাবে লিখে দাও, ইউ উইল গেট 7 মার্কস ইনশাআল্লাহ। তবে কোটেশন দিতে হবে। ওকে, তো কোটেশনটা একটু সেট করে নেবে নিজের মতো করে। আর ভিডিও অত্যন্ত লম্বা হয়ে যায় কোটেশন বললে, আর নোট কালেক্ট করলে নোটের মধ্যে কোটেশন পাবে। আই এম নট অ্যাডভার্টাইজিং, যাদের ইচ্ছা হবে তারা কালেক্ট করবে, যাদের ইচ্ছা হবে না তারা কালেক্ট করবে না। আই এম নট ফোর্সিং ইউ। ওকে, এখানে ভুল বোঝার কোনো অবকাশ নেই যে স্যার আপনি কি তাহলে এটার মাধ্যমে অ্যাডভার্টাইজ করছেন। নো, ইটস নট লাইক দ্যাট। ইট ইজ জাস্ট ফর ইউ। আই ওয়ান্ট মেক ইউ দ্য পারফেক্ট ওয়ান। আজকে ন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের রেজাল্ট দিনে দিনে ডিগ্রেড হতে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। হিস্ট্রিতে একটা ছেলে পরীক্ষা দিলে 3 পয়েন্ট পায়, কমার্স ফ্যাকাল্টি থেকে ভালো রেজাল্ট করছে, ইকোনমিক্স থেকে করছে, সোশ্যোলজি থেকে করছে, সব জায়গা থেকে 3 পয়েন্ট। কিন্তু এই ইংলিশ ডিপার্টমেন্টে কেন এই প্রবলেমটা? কারণ হচ্ছে এই স্টুডেন্টরা যে বিভিন্ন বই আছে, সেই বইগুলো পড়ার মাধ্যমে তাদের কনসেপশন
টোটালি ক্লিয়ার করতে পারে না, যার কারণে আমার এই ক্ষুদ্র প্রয়াস যেন তোমাদেরকে আমি হেল্প করতে পারি। ওকে, এটা হচ্ছে ব্যাপার। তবে পরিশেষ কথা এটাই, ভিডিওটা থেকে এতটুকু উপকৃত হলে কৃতজ্ঞতা প্রকাশের জন্য অবশ্যই তুমি তোমার কাছের বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করবে, তোমার বন্ধুকে শেয়ার করবে, সেও যেন তোমার মতো উপকৃত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড কিপ টাচ উইথ PRC ফর ইউর বেটার প্রিপারেশন। হ্যাভ এ গুড ডে।